আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গণিত পরিমাপ অধ্যায়টা আলোচনা করব। পরিমাপ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাবলী ও সমাধান। ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাবলী ও সমাধান। তো ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাবলী এই অঙ্কগুলো করার আগে তোমাদের অবশ্যই আগে বিভিন্ন জ্যামিতিক ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমরা এই অধ্যায় থেকে শুধুমাত্র আজকে ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব। তো প্রথমেই বইয়ের 11 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 3 গুণ হবে। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। এখন দেখো এখানে বলেই দিচ্ছে যে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার কত গুণ হবে? 3 গুণ হবে। আর আবার কি বলছে যে আমরা যদি এই একবার প্রদক্ষিণ করি, আয়তাকার ক্ষেত্রটাকে আমরা যদি একবার প্রদক্ষিণ করি তাহলে 1 কিলোমিটার হাঁটা হবে। আচ্ছা, কোনো ক্ষেত্রকে যদি আমরা কোনো আয়তাকার ক্ষেত্রকে যদি আমরা একবার প্রদক্ষিণ করি, তার মানে কি? তার পরিসীমাটাকে আমরা প্রদক্ষিণ করলাম। তার মানে আয়তাকার এখানে বলছে যে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়, আবার একবার প্রদক্ষিণ করলে তার পরিসীমাটাকেও অতিক্রম করা হয়। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এটার পরিসীমা হবে 1 কিলোমিটার। তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে, এটা কোনোটাই দেওয়া নাই, তাহলে আমরা প্রস্থটাকে ধরে নিব ক মিটার। প্রস্থটাকে ধরে নিলাম ক মিটার। প্রস্থটাকে যেহেতু ক মিটার ধরলাম, তাহলে এখানে বলে দিচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য কত হবে? 3 ক হবে। তাহলে প্রস্থ যদি ক মিটার হয়, দৈর্ঘ্য হবে 3 ক মিটার। আবার এখানে দেখো যে এখানে পরিসীমা দেওয়া আছে কত? 1 কিলোমিটার। তাহলে এটাকে মিটারে করে নেই। আয়তাকার ক্ষেত্রে পরিসীমা তাহলে কত হবে? 1 কিলোমিটার বা 1000 মিটার। তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাইলে আবার এখানে পরিসীমা কত দেওয়া আছে? 1000 মিটার। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে ক আর দৈর্ঘ্য হচ্ছে 3 ক। তাহলে 2 ইন্টু ক যোগ 3 ক ইকুয়াল টু কত? পরিসীমা দেওয়া আছে 1000। তাহলে এটা হচ্ছে প্রস্থপথ। তাহলে ক আর 3 ক যোগ করলে কত হয়? 4 ক। তাহলে 2 গুণন 4 ক মানে 8 ক। 8 ক ইকুয়াল টু 1000। তাহলে ক ইকুয়াল টু কত হবে? 1000 ভাগ 8। তাহলে 1000কে 8 দিয়ে ভাগ করো, কত হয়? এটা 1000কে 8 দিয়ে ভাগ করলে হয় 125। তাহলে ক এর মান কত হবে? 125 মিটার। এখন ক মানে কি? ক মানে হচ্ছে প্রস্থ। এই যে আমরা ধরে নিয়েছি ক মানে প্রস্থ। তাহলে ক মানে যেহেতু প্রস্থ, অতএব প্রস্থ ইকুয়াল টু 125 মিটার। আবার বলছিল কি যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ কত? 125। তাহলে দৈর্ঘ্য কত হবে? 3 গুণন 125 সমান সমান কত? 375 মিটার। তাহলে প্রস্থ হবে 125 মিটার এবং দৈর্ঘ্য হবে 375 মিটার। এরপরে দেখো 12 নম্বর অঙ্কটা কি বলছে। প্রতি মিটার 100 টাকা দরে, প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা এবং 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে? তাহলে এখানে দেখো যে প্রতি মিটার 100 টাকা দরে, এই কথাটার অর্থ কি? এখানে দেখো 100 মিটার লম্বা, তাহলে এই যে 100 মিটার লম্বা বলছে, এই 100 মিটার লম্বাটা কিন্তু দৈর্ঘ্য। আর 50 মিটার চওড়া, এই 50 মিটার চওড়া মানে কি? এটা হচ্ছে প্রস্থ। তাহলে 100 মিটার চওড়া মানে দৈর্ঘ্য আর 50 মিটার চওড়া মানে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে আমাকে আগে পরিসীমাটা বের করতে হবে। তাহলে পরিসীমা কত? আয়তাকার ক্ষেত্রে পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই যে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 2 ইন্টু এই যে 2 ইন্টু দৈর্ঘ্য কত? 100 আর প্রস্থ কত? প্রস্থ 50। তাহলে 2 ইন্টু 100 যোগ 50 মিটার। তাহলে কত? 2 ইন্টু 100 50।
মিটার সমান সমান কত 300 মিটার। এই 300 মিটার হচ্ছে আয়তাকার পার্কের পরিসীমা। এই এই পুরা পরিসীমাটাকে আমরা কি করব, আমরা বেড়া দিয়ে ঘিরে দিব। তো এক মিটারে খরচ হয় কত 100 টাকা, আর আমার পরিসীমা কত 300 মিটার, তাহলে 1 মিটারে খরচ হয় হচ্ছে 100 টাকা, আর 300 মিটারে খরচ হয় কত 100 গুণন 300 সমান সমান কত 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা খরচ হবে, তাহলে অতএব মোট খরচ হবে 30,000 টাকা। এটাই। আচ্ছা, এখানে যদি বর্গমিটার দেওয়া থাকতো অঙ্কে, তাহলে কিন্তু আমাকে পরিসীমা বের করতে হতো না। বর্গমিটার আমরা বুঝতেই পারছি, তখন কিন্তু আমার ক্ষেত্রফল বের করতে হতো। আমার যেহেতু এখানে ক্ষেত্রফলের একক কি, ক্ষেত্রফলের একক বর্গ একক, আর পরিসীমার একক কি, পরিসীমার একক হচ্ছে শুধু একক, এটা কোনো বর্গ থাকবে না। তাহলে যখন এই মিটার, এখানে বর্গমিটার বললে ক্ষেত্রফল বের করতে হবে, আর যদি শুধু মিটার বলে তাহলে কিন্তু পরিসীমা বের করে তারপরে হিসাবটা, খরচের হিসাবটা বের করতে হবে। আচ্ছা, আমরা 13 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, এই যে ভূমি হচ্ছে 40 মিটার এবং উচ্চতা 50 মিটার। তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ভূমি গুণন উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি জানি, ভূমি গুণন উচ্চতা। তাহলে সামান্তরিক ক্ষেত্রের ভূমি দেওয়া আছে 40 মিটার আর উচ্চতা দেওয়া আছে 50 মিটার, ক্ষেত্রফল বের করতে হবে। একদম ইজি অঙ্ক। দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রে ভূমি 40 মিটার এবং উচ্চতা 50 মিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি, ভূমি গুণন উচ্চতা। ভূমি 40 গুণন উচ্চতা 50, তাহলে 50 গুণন 40 কত হয় 2000 বর্গ মিটার। তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 2000 বর্গ মিটার হবে। আশা করি বুঝেছ। এরপরে আমরা 14 নম্বর অঙ্কটা দেখি। 14 নম্বর অঙ্কটা ঘনকের ক্ষেত্রফল। আচ্ছা, ঘনকের কয়টা তল থাকে, ঘনকের থাকে টোটাল 6টা তল। একটা ঘনকের 6টা তল থাকে। তো প্রত্যেকটা তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কয়ার, কারণ ঘনকের প্রত্যেকটা তল কি বর্গাকার। তো একটা বর্গের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য স্কয়ার। তাহলে একটা ঘনকের 6টা তল থাকে, এরকম 6টা বর্গ থাকে, তাহলে 6টা বর্গের ক্ষেত্রফল কত হবে 6 গুণন দৈর্ঘ্য স্কয়ার। তাহলে অতএব ঘনকের তলগুলোর ক্ষেত্রফল হবে 6 গুণন দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক। কেন, কারণ একটা ঘনকের 6টা তল থাকে। আমরা যদি একটা ঘনক যদি আমরা আঁকার চেষ্টা করি, তাহলে এই পাশে একটা তল, এই পাশে একটা তল, এই পাশে একটা তল, নিচে একটা তল, এই সাইডে একটা তল আর ওই সাইডে একটা তল। তাহলে 1 2 3 4 5 6, এই মোট 6টা তল থাকবে এবং এই প্রত্যেকটা তল কিন্তু বর্গাকার। তাহলে প্রত্যেকটা তল যদি বর্গাকার হয়, তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কয়ার। বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কয়ার। তার মানে এই পাশে একটা a স্কয়ার, এই পাশে একটা a স্কয়ার, এই পাশে একটা a স্কয়ার, এই পাশে একটা, এই পাশে একটা, এরকম মোট 6টা a স্কয়ার। তাহলে এ মানে কি, এ মানে দৈর্ঘ্য, তাহলে 6 গুণন দৈর্ঘ্য স্কয়ার। তো এইটাই বলছে যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 গুণন দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক। তাহলে দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে 4 মিটার, তাইলে আমরা ঘনকের দৈর্ঘ্য কত দেওয়া আছে 4 মিটার। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 6 গুণন দৈর্ঘ্য স্কয়ার। তাহলে 6 গুণন দৈর্ঘ্য কত 4, 4-এর স্কয়ার, 4-এর স্কয়ার করলে কত হয় 4 4 16, তাহলে 6 গুণন 16 বর্গ মিটার। তাহলে কত হবে 6 16 96 বর্গ মিটার। অতএব ঘনকের তলগুলোর ক্ষেত্রফল কত 96 বর্গ মিটার। এরপরে আমরা 23 নাম্বার অঙ্কটা দেখি। 23 নাম্বার অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 23 নাম্বার অঙ্কটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে কি বলছে দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও
40 মিটার। তাহলে দৈর্ঘ্য কত বলছে? 60 মিটার এবং প্রস্থ কত বলছে? 40 মিটার। তাহলে এই যে বাইরের যে বর্ডারটা, এইটা হচ্ছে আমার আয়তাকার বাগান। আমরা আঁকি আলাদা করে। এইটা হচ্ছে আয়তাকার বাগান। তো এই বাগানের দৈর্ঘ্য এইটা হচ্ছে কত? এইটা হচ্ছে 60, আর এই পাশে কত? এটা হচ্ছে 40। একইভাবে এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 40। এর ভেতরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এর ভেতর দিয়ে একটা রাস্তা আছে। আসলে আঁকাটা একটু অন্যরকম হচ্ছে, যেহেতু কম্পিউটার প্রেজেন্টেশন, সেই জন্য আঁকাটা অন্যরকম হচ্ছে। আশা করি তোমরা বুঝে নিবা। তো এই যে ভেতর চতুর্দিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে বলছি, তার মানে কি এই যে রাস্তাটা, এই চওড়াটা হচ্ছে 2 মিটার। আবার এই দিকেও 2 মিটার চওড়া, এই দিকেও 2 মিটার চওড়া, আবার এই দিকেও 2 মিটার চওড়া। তার মানে প্রত্যেক পাশে 2 মিটার করে চওড়া একটা কি আছে? রাস্তা আছে। এই পাশে 2 মিটার, এই পাশেও 2 মিটার, আবার এই পাশেও 2 মিটার। তাহলে এই বাইরের অংশটা হচ্ছে আয়তাকার বাগান, আর এই বাগানের চতুর্দিকে ভেতরে এই যে 2 মিটার করে চওড়া রাস্তা আছে। তাহলে আমাকে কি বের করতে হবে? রাস্তাটির ক্ষেত্রফল, মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা টোটাল এই অংশটা, টোটাল যে বাগানটা, টোটাল বাগানের এই অংশটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, আর এই যে ভেতরের যে অংশটা, এই যে ভেতরের যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, এই টোটালটার ক্ষেত্রফল বের করে আমরা যদি এই ভেতরের অংশটুকুর ক্ষেত্রফল বাদ দিতে পারি, তাহলেই কিন্তু আমরা এই যে বাইরের যে বর্ডার, যে রাস্তার অংশটা, এইটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তার মানে এই টোটালটা, এই টোটালটার অংশ যদি আমরা বের করি, এই টোটালটার ক্ষেত্রফল, এই যে বাইরের দিকের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা বের করে এইটার থেকে যদি আমরা এই যে ভেতরের যে ক্ষেত্রফল, এই অংশটা যদি আমরা বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমরা কি পাবো? এই যে বাইরের যে বর্ডারটা, এই বর্ডারটা মানে এই রাস্তাটার আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হচ্ছে আগে এই যে বাইরের যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটা বের করা। তাহলে বাইরের ক্ষেত্রফল, তাহলে আয়তাকার ক্ষেত্রের, এখানে দেখো যে আয়তাকার ক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 60 মিটার, আর প্রস্থ কত দেওয়া আছে? 40 মিটার। তাহলে আগে ক্ষেত্রফলটা বের করে নাও। তাহলে রাস্তা, অবশ্যই রাস্তা সহ, তাহলে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত? 60 মিটার এবং প্রস্থ কত? 40। তাহলে ক্ষেত্রফল কত হবে? 60 গুণন 40, তাহলে কত হবে? 4 6 24, আর এই যে 2টা শূন্য, তাহলে 2400 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে রাস্তা সহ। তার মানে কি এই পুরাটা ক্ষেত্রফল, এই পুরা ক্ষেত্রফলটা হচ্ছে 2400 বর্গমিটার। এই পুরাটা ক্ষেত্রফল, এই পুরা ক্ষেত্রফলটা হচ্ছে 2400 বর্গমিটার। এখন আমাকে এই ভেতরের অংশটা বের করতে হবে। এই দেখো, এই যে ভেতরের অংশটা বের করতে হবে, এই ভেতরের যে ক্ষেত্রফলটা। তাহলে ভেতরের ক্ষেত্রফলটা বের করতে গেলে দেখো, এই পাশে কিন্তু দৈর্ঘ্য 2 মিটার কমছে, আবার এই পাশেও দৈর্ঘ্য 2 মিটার কমছে, আবার এই পাশে প্রস্থ 2 মিটার কমছে, এই পাশেও কি প্রস্থ 2 মিটার কমছে। তার মানে প্রস্থ কিন্তু 2 মিটার, মোট কয় মিটার কমছে? 4 মিটার। আবার দৈর্ঘ্য কিন্তু 2 মিটার, কয় মিটার কমছে? দুই পাশ থেকে 4 মিটার কমছে। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে? 60 বিয়োগ এই পাশ থেকে 2 কমছে, এই পাশ থেকে 2 কমছে, তাহলে 2 যোগ 2 4 মিটার। তাহলে 60 বিয়োগ 4 কত হয়? 56 মিটার। আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ, দেখো প্রস্থটা
এই পাশ থেকে 2 মিটার কমছে, আবার এই পাশ থেকে কিন্তু 2 মিটার কমছে। তাহলে আগে প্রস্থ কত ছিল? রাস্তা সহ প্রস্থ ছিল 40, 40-এর থেকে এই পাশে 2 কমছে, আবার এই পাশে 2 কমছে। তাহলে 40 বিয়োগ কত? 2 যোগ 2, তাহলে 40 বিয়োগ কত? 4, তাহলে কত হবে? 36 মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 56 মিটার এবং বাগানের প্রস্থ 36 মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত হবে? 56 বিয়োগ 56 গুণন 36, তাহলে কত হবে? 2016 বর্গমিটার। এই যে এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা কিন্তু দুইটা ক্ষেত্রফল পাইছি এখানে। একটা হচ্ছে রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল, এই যে এই পুরাটা, আর একটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তার মানে কি? এই যে এই ভেতরের যে অংশটা, তাহলে এই পুরাটার থেকে এই ভেতরের অংশটা বাদ দিলে এখন কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে? এই 2400 থেকে আমরা 2016 বাদ দিব। তো এইখানে লিখছি যে 2400 বিয়োগ এই যে 2016 বর্গমিটার, তাহলে কত হয়? 384 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? 384 বর্গমিটার। আশা করি বুঝেছ। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের খুব বেশি পরিমাণে পরীক্ষায় আসে। এর আগের অঙ্কটা এবং এই অঙ্কটা দুইটা মিলে একটা সৃজনশীল তৈরি করে তোমাদেরকে দেওয়া হবে। এই ধরনের প্রশ্নগুলা তোমাদের খুব বেশি পরিমাণে আসে। এখন দেখো বলছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 3 গুণ। তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 3 গুণ হবে। প্রতি বর্গমিটারে 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তার মানে প্রস্থ যা দৈর্ঘ্য তার 3 গুণ। আর আমরা যদি প্রতি বর্গমিটার, দেখো এখানে খেয়াল করো, আমরা এর আগের অঙ্কে কিন্তু আমরা মিটার বলছিলাম। যখন মিটার ছিল তখন কিন্তু আমরা পরিসীমা বের করতাম, কিন্তু এখন বর্গমিটার বলছে। তার মানে বুঝতেই পারছি ক্ষেত্রফলের হিসাব এখানে। এখন কিন্তু আর পরিসীমা বের করলে হবে না, ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রতি বর্গমিটার 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট খরচ হয় কত? 1102.50 টাকা। তার মানে ঘরের যে ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলের সমান আমরা যদি কার্পেট দিয়ে মুড়তে যাই তাহলে আমার 1102.50 টাকা খরচ হয়। তাহলে এখানে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া নাই, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রস্থ ধরে নেই ক মিটার। তাহলে প্রস্থ যা হবে দৈর্ঘ্য কি হবে? অবশ্যই তার কয় গুণ হবে? 3 গুণ হবে। তাহলে আমরা প্রস্থ ধরে নিলাম এখানে ক মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? অবশ্যই 3 ক মিটার হবে, যেহেতু দৈর্ঘ্য কি? প্রস্থের 3 গুণ। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত? ক, আর দৈর্ঘ্য কত? 3 ক। তাহলে 3 ক গুণন ক সমান সমান কত? 3 ক স্কয়ার। তাহলে এইটা আমার ক্ষেত্রফল বের হলো। 3 ক স্কয়ার মানে কি? ক্ষেত্রফল। তাহলে দেখো যে এখন এইখানে আমরা একটা ক্ষেত্রফল বের করে রাখলাম। এখন দেখো যে আমার 7.50 টাকা ব্যয় হয় কত বর্গমিটারে? 1 বর্গমিটারে। এই যে অঙ্কে দেওয়া আছে 7.50 টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে। আর 1 টাকা ব্যয় হয় কত? ঐকিক নিয়ম। আর 1102.50 টাকা ব্যয় হয় কত? সিম্পল ঐকিক নিয়ম। তাহলে এই 1102.50 টাকা ব্যয় হয় 147 বর্গমিটারের ক্ষেত্রে। তার মানে এইখান থেকে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম যে 147 বর্গমিটার যদি আমরা কার্পেট দিয়ে মুড়তে যাই তাহলে কি হবে? 1102.50 টাকা ব্যয় হবে। তাহলে এখানে দেখো যে প্রশ্ন মতে কি হবে? তাহলে এইটাও আমার ক্ষেত্রফল, আর এই যে আমরা ক ধরে এখানেও একটা ক্ষেত্রফল পাইছি। তাহলে এই ক্ষেত্রফল, এই যে 3 ক স্কয়ার, এই যে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা কি হবে? সমান হবে। তাহলে প্রশ্ন মতে কি? 3 ক স্কয়ার ইকুয়াল টু 147।
তোমাদেরকে আগেই বলেছিলাম যে এ স্কোয়ার যদি সমান সমানের ওই অন্য পাশে চলে যায় তাহলে সেটা কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে 3 ক² ইকুয়াল টু 147। 147কে 3 দিয়ে ভাগ করো, কত হয়, 49 হয়। তাহলে 49 ক² ইকুয়াল টু 49। তাহলে ক ইকুয়াল টু কি, √49, যেহেতু স্কোয়ার ওপাশে যে রুট হয়ে যাচ্ছে। তাহলে 7 ইকুয়াল টু কি, 7 × 49। তাহলে 49 রুট করলে কত হয়, 7 হয়। তাহলে ক এর মান কত আসলো, 7। ক মানে কি, ক মানে হচ্ছে ঘরটির প্রস্থ। এই যে ঘরটির প্রস্থ হচ্ছে ক। তাইলে দেখো, অতএব ঘরের প্রস্থ ইকুয়াল টু 7 মিটার। আর দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য প্রস্থের কত ছিল, 3 গুণ ছিল। তাহলে প্রস্থ যদি 7 হয়, দৈর্ঘ্য কত হবে, 3 × 7, তাহলে কত হবে, 3 × 7 = 21 মিটার। অতএব ঘরটির দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ কত, 7 মিটার। আশা করি বুঝেছো। ধন্যবাদ সবাইকে।